আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। সালাউদ্দিন স্যার খুব রিসেন্টলি একটা কথা বলেছেন, তা হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সবচাইতে মূল সমস্যার জায়গাটা হচ্ছে স্কিলে ঘাটতির জায়গা। এবং এই স্কিলের ঘাটতিটা কেন হয়, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আসলে ওই লেভেলের না। এখন সেক্ষেত্রে ইন্ডিয়ার এক্সাম্পলটা সবসময় দেই এই কারণে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গাটা কোয়াইট সিমিলার, এই জন্যেই ইন্ডিয়ার উদাহরণটা দিই। সেটা অনেকের কাছে পছন্দ হয় না। চলেন আজকে একটু নিউজিল্যান্ডের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি। নিউজিল্যান্ডের ক্রিকেটের মূল ভিত্তির জায়গাটা আসলে কিসের উপর দাঁড়িয়ে? হ্যাঁ, সাম্প্রতিক সময় তারা টিমের ক্রিকেটের উপর অনেক বেশি মাত্রায় এমফাসাইজ করেছে। এই যে রাচিন রবীন্দ্রদেরকে দেখছেন, এই রাচিন রবীন্দ্ররা ন্যাশনাল টিমে চান্স পাওয়ার আগে ইন্ডিয়ার মাটিতেই ধরেন তারা টিমের ট্যুর করে গেছে। এখন তারা পরিকল্পনাটা যেরকম করেছিল যে সাম্প্রতিক সময় বা 2-3 বছরের মধ্যে ন্যাশনাল টিমের যে সমস্ত জায়গায় ট্যুর আছে সে সমস্ত জায়গায় 2-3 বছর আগেই তারা টিমকে পাঠিয়ে দিত, যাতে এই কন্ডিশনের সঙ্গে তারা হ্যাবিচুয়েটেড হতে পারে। তবে তাদের ক্রিকেটের সবচাইতে বড় জায়গাটা হচ্ছে তাদের লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরম্যান্স সেন্টার। যে লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরম্যান্স সেন্টারে নিউজিল্যান্ডের প্লেয়াররা তাদের স্কিল ডেভেলপের কাজটা করেছেন। এবং এটা যে শুধুমাত্র ন্যাশনাল টিমের প্লেয়ার তা না, একদম ডোমেস্টিক লেভেলের প্লেয়ার, একদম স্কুল লেভেলের প্লেয়ার, তারাও এই লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরম্যান্স সেন্টারে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আপগ্রেডেশনটা করা হয়। খুব মজার একটা কথা বলি, তাদের একটা ফ্যাসিলিটিস আছে, সেই ফ্যাসিলিটি হচ্ছে অল ওয়েদার ট্রেনিং ফ্যাসিলিটিস। অল ওয়েদার ট্রেনিং ফ্যাসিলিটিস মানে আপনি পৃথিবীর যে জায়গায় যান না কেন, আপনার ওয়েদার যেমনই থাকুক না কেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করা। সাপোজ আপনি শীতের দেশে যাচ্ছেন, শীতের দেশের অনুযায়ী ওই এনভায়রনমেন্টটা তৈরি করা হয় যে শীতের দেশের পিচ যেমন থাকে, শীতের দেশের ওয়েদার যেমন থাকে। আপনি একটু গরমের দেশে যাবেন, সামারের ওয়েদার যেমন থাকে, কন্ডিশনটা ইংলিশ সামারে যেমন থাকে, বাংলাদেশের সামারে যেমন থাকে, ইন্ডিয়ার সামারে যেমন থাকে, এরকম কৃত্রিমভাবে তারা সেই কন্ডিশনটা তৈরি করে। এটাকে বলা হয় অল ওয়েদার ট্রেনিং ফ্যাসিলিটিস। এখানে বেশ কিছু মার্কুই কাভার আছে, যে কাভারগুলো ওইভাবে তৈরি করা হয়। টার্ফ সিস্টেমগুলো হয় ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ এই যে আবহাওয়ার জায়গাটা, সেই আবহাওয়াটাকেও কন্ট্রোল করা যায়, সেটাকে বলা হয় ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। ওই অনুযায়ী তারা ওই জায়গায় একটা কৃত্রিম এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এবং সেই ইউনিভার্সিটির লিঙ্কন ইউনিভার্সিটির ওই হাই পারফরমেন্স সেন্টারে পিচগুলো তৈরি করা হয় বিভিন্ন কন্ডিশন ওয়াইজ, তারা প্র্যাকটিস করায়। ইনডোর লিভিং টার্ফ টেকনোলজি আছে, অর্থাৎ ইনডোরে ওই ব্যবস্থাপনার মাধ্যমে যে পৃথিবীর বিভিন্ন জায়গার কন্ডিশনের মতো টার্ফ কন্ডিশনটা তৈরি করা যায়, যেরকমভাবে ওয়েদার কন্ডিশন সব কিছু বিবেচনা করে গরম ঠান্ডা পিচের বৈশিষ্ট্য সেই অনুযায়ী তারা আসলে ওইভাবে তৈরি করে এবং ওইভাবে তৈরি করে তারা প্লেয়ারদেরকে গ্রুম আপ করে। সেটা যেমন ন্যাশনাল টিম আছে, ঠিক তেমনিভাবে ন্যাশনাল টিমের নিচের পর্যায়ে টিম বলেন, তাদের ডোমেস্টিক ক্রিকেটার্স বলেন, স্কুল ক্রিকেটার্স বলেন, তাদেরকেও সেটা করা যায়। উইন্টারের ট্রেনিং তারা করে, সামারের ট্রেনিং তারা করে, রেইনি সিজনের ট্রেনিং তারা করে। এই এন্টায়ার সেট আপটা তৈরি করতে তাদের প্রায় $3 লক্ষ মতো খরচ হয়েছে, মার্কিন ডলার, যেটা বাংলাদেশি টাকায় আপনি চিন্তা করতে পারেন 3 কোটি টাকার মতো। এবং এর মধ্যে আবার ব্যাপার আছে, পুরোটাই তাদের ক্রিকেট বোর্ড প্রোভাইড করে নাই। এর মধ্যে অর্ধেক প্রোভাইড করেছে তাদের নিউজিল্যান্ডের যে স্পোর্টস ডিপার্টমেন্ট বা স্পোর্টস মন্ত্রণালয় যেটা আছে, অর্ধেক খরচ স্পোর্টস মন্ত্রণালয় বিয়ার করেছে এবং বাকি অর্ধেক খরচ বিয়ার করেছে আসলে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। সো ভিশন থাকলে আমি কখনো ওই দেশগুলোর, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এদের এক্সাম্পল দিই না কেন, এরা তো অনেক আগে থেকেই ক্রিকেট ডেভেলপড নেশন এবং শুধুমাত্র ক্রিকেট নয়, এন্টায়ার স্পোর্টস ডেভেলপড নেশন। দেখেন স্পোর্টস মিনিস্ট্রি এই জায়গাটা এরকম কৃত্রিম এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে, যেটাকে আমরা আবারও বলছি অল ওয়েদার ট্রেনিং ফ্যাসিলিটিস। মানে টেকনোলজি কতখানি এগিয়ে গেছে, আজকে রাচিন রবীন্দ্ররা পারফর্ম করবে না কেন? ওদের তো একদম সব ধরনের ওয়েদারে স্পেসিফিক প্র্যাকটিস করানো হয় এবং তারা এইভাবেই হ্যাবিচুয়েটেড, গ্রুমড আপ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের স্কুল পর্যায়ের যারা ক্রিকেটার, ওই একটা টুর্নামেন্ট তারা খেলে, সেটাকে মাইলো কিউই স্কুল কাপ এরকম একটা টুর্নামেন্টের নাম আছে। সেইখান থেকে প্রচুর ক্রিকেটার তারা এই ট্রেনিং ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারে। আর খুব উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে তাদের কোচিং মেথডটা অনেকগুলো ভাগে বিভক্ত, অর্থাৎ তাদের যে কেউ চাইলে, মানে একটা পরিবারের দাদা নানা বাবা মা তারা চাইলেও ক্রিকেট কোচ হতে পারে নিউজিল্যান্ডে। একদম ক্রিকেটটাকে তারা লাইফস্টাইলের একটা পার্ট করেছে। দেখেন তাদের কোচিং প্যাটার্নগুলো কীভাবে। প্রথমত স্ম্যাশ প্লে জুনিয়র ক্রিকেট কোচিং, এটার একটা ধাপ আছে যে একদম ছোট্ট বাচ্চাদের জন্য কীরকম ক্রিকেট কোচিং দরকার, সেই ধাপটাকে তারা বলছে স্ম্যাশ প্লে জুনিয়র, অর্থাৎ একদম ছোট বাচ্চাদের জন্য কোচিং করানোর মেথডটা। এবং এটা শুধুমাত্র প্রফেশনাল কোচ না, কেউ চাইলে যে তার নাতিকে ক্রিকেট শেখাবে, কেউ চাইলে তার ছেলেকে ক্রিকেট শেখাবে, তার মেয়েকে ক্রিকেট শেখাবে, বাসার বাবা মারাও কিন্তু সেই কোচিং কোর্সটা করতে পারেন। এরপর আছে ফাউন্ডেশন কোর্স।
এই ফাউন্ডেশন কোর্সগুলোতে যেটা হয় ঠিক তেমনিভাবে আরেকটু আপগ্রেডেড লেভেলের, এটাও একটা ফ্যামিলির বাবা মারা চাইলে কিন্তু এই কোর্সটা করে ফেলতে পারে তার বাচ্চাকে ক্রিকেট শেখানোর জন্য। আরেকটু ওপরের দিকে যদি যায় অ্যাডভান্সড ফাউন্ডেশন কোর্স, একদম বেসিক জিনিসগুলো যাতে একটা স্কুলের বাচ্চা, বাসায় থাকা একটা বাচ্চা সেও ক্রিকেট শিখতে পারে, এই ধরনের কোর্সগুলোর বৈশিষ্ট্য সেই জায়গাটা তাদেরকে ক্রিকেট শেখানো। এরপর আছে ডেভেলপমেন্ট কোর্স। এই ডেভেলপমেন্ট কোর্সে একটু সেমি প্রফেশনাল লেভেলে বা একটু প্রফেশনাল লেভেল, অর্থাৎ একদম আন্ডার 14, 15, 16, 18 বাচ্চাদেরকে আপনি প্রফেশনাল লেভেলের ক্রিকেট কোচিং যেটা শেখাবেন সেটা ডেভেলপমেন্ট কোচিংয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ দেখেন এগুলো কিন্তু একদম আলাদা আলাদা। একদম শুরু থেকে যেটা বললাম যে জুনিয়রদের জন্য এক ধরনের কোচিং, ফাউন্ডেশন কোর্সটা একদম ঘরের বাচ্চাদেরকে শেখানোর জন্য একরকম, অ্যাডভান্সড ফাউন্ডেশনটা আরেকটু আপডেটেড নলেজ, ডেভেলপমেন্টটা হচ্ছে একটু প্রফেশনাল লেভেলের বাচ্চাদের জন্য, আফটার দ্যাট আছে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লেভেল কোচিং কোর্স এবং সেটা আরেকটু আন্ডার 18 লেভেলের বাচ্চাদের জন্য। দেন আসছে আপনার পারফরমেন্স কোচিং। পারফরমেন্স কোচিংটা একদম প্রফেশনালদের জন্য। দেখেন কোচিংয়ের অনেকগুলো ধাপ আছে। একটা ধাপ আছে যে ডেভেলপমেন্ট প্রসিডিউর, যে বাচ্চাটা ডেভেলপমেন্টে আছে। আরেকটা আছে একদম পারফরমেন্স ওরিয়েন্টেড কোচিং, যারা হয়তো বা অনেক এলিট লেভেলের প্লেয়ার, তাদের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য স্ট্র্যাটেজি বেসড কোচিং প্ল্যানিংয়ের যে জায়গাটা, সে অনুযায়ী তারা কাজটা করে। আবার ফিমেল কোচিং প্যাটার্নটা ডিফারেন্ট, অর্থাৎ মেয়েদের কোচিং প্যাটার্নের জায়গাটা ডিফারেন্ট, তারা সেটারও আরেকটা ধাপ আছে ফিমেল কোচিংয়ের জন্য। সো আপনি খালি দেখেন যে কোচিং লেভেলটাকেও তারা কিভাবে 7 ভাগে বিভক্ত করেছে। সো মানে আপনি যদি ক্রিকেট নিয়ে ওইভাবে চিন্তা করতে চান, ক্রিকেট ডেভেলপমেন্ট ওইভাবে চিন্তা করতে চান, তাহলে অনেক জায়গা, মানে নিউজিল্যান্ডের আমরা যে কথা বলি যে আমি কেন আসলে ইন্ডিয়ার এক্সাম্পলটা দিই, কারণ ইন্ডিয়া দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারটা খুব রিসেন্টলি ডেভেলপ করেছে। আমাদের মতো সিমিলার অর্থনৈতিক অবস্থাপনা বা অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে থেকেও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই কারণে ইন্ডিয়ার এক্সাম্পলটা দিই। নয়তো নিউজিল্যান্ডের আপনি বুঝতেই পারছেন, মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেটা আমরা দিই ওইটা আসলে আমরা 100 বছর পেছানো আছি। সো ওই এক্সাম্পল দিয়ে এটা আমরা চাইলেও কি করতে পারবো কিনা আমি জানি না, বা আমাদের দেশে সেটা করতে পারবে কিনা জানি না, বাট এইভাবেই তারা আসলে কাজগুলো করেন। সো আমার কাছে মনে হয় যে আজকে নতুন কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আশা করছি আপনারা আপনাদের মন্তব্য দেবেন, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।